হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ডেয়ার ইউ টু ডেথের এপিসোড 2কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও। কাহিনি স্টার্ট হয় আমাদের তারকে দেখানো হয় যার কাছে ট্রুথ অ্যান্ড ডেয়ারের কার্ড আছে, যেটা দেখে সে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। আর সে ফাইনালি চাম্পকে ফোন করে আর বলে যে হ্যালো, তুই আমার ফোন তুলছিস না কেন? হ্যাঁ, আর চাম্প, তোর সাহস কী করে হলো তুই আমাকে লেটার পাঠাস? আর এইসবের মধ্যে তুই কী লিখেছিস? তোর প্রবলেমটা কী? হ্যাঁ, তুই আমার সঙ্গে দেখা কর, তুই সামনাসামনি যা বলার বল, এরকম মেসেজ লিখে লেটার লিখে কী বলছিস? তো চাম্প বলে যে আমি এসব কিছু বলিনি। তো সে ফোন কেটে দেয়। আর আমাদের এখানে কামিনকে দেখানো হয় যার কাছে কিছু ছবি আছে। তো সে সেগুলো দেখতে থাকে আর জিজ্ঞাসা করে যে এই ড্রাগস পেপারে কী কী হয়েছিল। তখনই সেখানে একজন মেয়ের বলতে থাকে যে এর মধ্যে যাদের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে সেই বাচ্চাদেরই ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। তো এর মধ্যে কারেক্ট লেখা আছে যে ওদের মধ্যে কেউ না কেউ তো মার্ডার হবেই। যেটার জন্য তারা বলে যে ঠিক আছে, তুমি জাস্ট এক্ষুনি রেজাল্টে পৌঁছে যেও না, এই সব ব্যাপারে আরও রিপোর্ট আসুক, তারপরে আমি দেখছি কী ভাবা যায়। জেড বলে যে আমি জাস্ট ভাবছি যে পসিবলি তুমি হয়তো এক্ষুনি রেজাল্ট বের করবে, বাট আমার মনে হয় না যে তুমি এরকম করে করবে। আর এখানে তারই সবচেয়ে বেশি ড্রাগস নিত, তাই না? তো এটা শুনে কামিল বলে যে ঠিক আছে, তুমি এখন যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। তো সেই মহিলা ডক্টরটা বলে যে ঠিক আছে ইন্সপেক্টর, আমার কাছে সব ডকুমেন্টস চলে আসলে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবো বলে সে সেখান থেকে চলে যায়। তো জেড বলে যে আমার এখন ঘুম পাচ্ছে, তো আমি কি একটু ঘুমাতে যেতে পারি? তো কামিল বলে যে তুমি যদি যেতে চাও তো যেতে পারো। তো জেড যেতেই যায়, বাট কামিল তার দিকে তাকিয়ে থাকে। জেড বলে যে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমিই তো বললে যে তুমি ঘুমাতে পারো, সেই জন্য আমি যাচ্ছিলাম। যেটা শুনে কামিল বলে যে আমি জাস্ট তোমার মনের কথাটা মুখে বলে দিলাম, আর তুমি কাজের সময় ঘুমাতে যেতে চাও? তুমি কীরকম অফিসার? হ্যাঁ, তুমি এখনও তারের ব্যাপারে কোনো ইনফরমেশানই জোগাড় করোনি, তুমি এটা কীভাবে কাজ করছো? যেটা শুনে জেড কী করে, একজনকে ফোন করে আর বলে যে আমি ক্যাপ্টেন ফোন করছি, তুমি এই তার নামে ছেলেটার ব্যাপারে ইনফরমেশান জোগাড় করো আর তাড়াতাড়ি আমাকে জানিও, ঠিক আছে? আর হ্যাঁ, যদি কিছু ইম্পর্টেন্ট জানতে পারো তাহলে আমাকে তাড়াতাড়ি এসে জানাবে, বেশি কিছু না হলে আমাকে জানানোর দরকার নেই। আর হ্যাঁ হ্যাঁ, তুমি আন্ডারকভার টিমকেও এর মাধ্যমে জিজ্ঞাসা করো ড্রাগস কেসের ব্যাপারে। তারপরে সে বলে যে এখানে কোন কোন বাচ্চাগুলো জড়িয়ে আছে সেই সব জিনিসও যাতে আমি জানতে পারি, সব কিছু ব্যাপার জানিয়ে আমাকে জানিও, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমি এখন রাখছি বলে সে ফোন রেখে দেয়। তারপরে সে কামিলকে বলে যে ঠিক আছে, এবার তো আমি ঘুমাতে যেতে পারি? যেটা শুনে কামিল তাকে বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি লোককে জাস্ট নিজের মুখ থেকে অর্ডার দিয়েছো, এইভাবে তুমি কাজ করছো? তো জেড বলে যে এটাকে টিম ওয়ার্ক বলে, যেটা তুমি জানো না, কারণ তুমি সব কিছু নিজে থেকে করতে চাও, সেই জন্যই। যেটা আমি তোমাকে বলছি শোনো, আমি আমার মুখ থেকে কমান্ড করি আর হাত থেকে। আমার কাছে একটা কাজ আছে যেটা আমি কমপ্লিট তো করি, কিন্তু তুমি তো নিজের মুখ দিয়েও কাজ করতে চাও আর নিজের হাত দিয়েও কাজ করতে চাও, সেই জন্য আমি তোমাকে বলছি তোমার যেই মুখটা খুব ভালোই চলছে সেটাকে অন্য সময় কাজে লাগিও। তখনই সেখানে কামিনের কাছে ফোন এসে সে ফোন তুলে আর বলে যে অটোমেসির রেজাল্ট চলে এসেছে। যেটা শুনে সে বলে যে ঠিক আছে, আমি তাড়াতাড়ি ওখানে যাচ্ছি। তো সে উঠে পড়ে আর যেতে যায়, আর বলে যে তুমি তো শুনেছো না যে রেজাল্ট চলে এসেছে, তো আমি সেখানকে যাচ্ছি, যদি তুমি ঘুমাতে চাও তো তুমি ঘুমাতে পারো, আমি তোমাকে আর মানা করবো না, বাট তুমি যদি আসতে চাও তো আসতেও পারো। জেড বলে যে ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাবো। যেটা শুনে কামাল বলে যে আমি নিজে থেকে ড্রাইভ করে যেতে পারবো, তোমাকে আসতে হবে না। তোমার কাছে কি কোনো গাড়ি নেই? যেটা শুনে জেড বলে যে আমি জাস্ট তোমার সঙ্গে যেতে চাই, কারণ তোমার ড্রাইভিং স্কিল দেখে আমার মনে হয় যে তুমি ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমার মনে হয় তো তুমি মরেই যাবে, তো সেই জন্য আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যেতে চাই। তুমি একটা কাজ করো না, তুমি আমার সঙ্গে ড্রাইভ করে চলো, আমি তোমাকে নিজে থেকে নিয়ে যাবো। কিন্তু কামাল বলে যে না, আমি নিজে থেকে ড্রাইভ করে চলে যাবো। তো জেড বলে যে এটা 2025, তুমি জানো এখানে রেকর্ড আলাদা। যেটা শুনে কামাল বলে যে আই এম সরি, আমি তো জানতামই না যে এটা কত বছর চলছে। যেটা শুনে জেড বলে যে তোমার ড্রাইভ দেখে আমার মনে হয় তোমার আমার সঙ্গে যাওয়া উচিত। তারপরে তারা হসপিটাল পৌঁছে যায়, যেখানে ডক্টর তাকে বলে যে সরি এত ডিলে করার জন্য ইন্সপেক্টর। আর হ্যাঁ, সব রেজাল্ট চলে এসেছে। আমি ওই দিনকে সেই ডিপার্টমেন্টে ছিলাম, তো সেই জন্য আমি জানতাম যে ওই দিন সেখানে লিমিটেড ডক্টর ছিল। তো আমি ওখান থেকে এই রেজাল্টটা বের করেছিলাম, আর আমি যেই রেজাল্টটা পেয়েছিলাম সেটাকে আমি ডক্টরকে দেখিয়ে তারপরে আপনাকে দিতে এসেছি। এই দেখুন, এই ডক্টরের এই রিপোর্ট থেকে আমি অনেকজনের ব্লাড স্যাম্পল পেয়েছি ভিক্টিমের এই থেকে। আর ওখানে সোডিয়াম, পটাশিয়াম, এরকম ব্রোমাইড এই সব কিছু ছিল, যার জন্য মিক্সড হয়ে বডির মধ্যে সেটা জহরের মতন কাজ করেছে, আর যার জন্য ওই মেয়েটা মারা গেছে। তো এই বডির মধ্যে অনেক কিছু পয়জন গেছে, যার জন্য ও মারা গেছে। যেটা শুনে এই কেসটা আরও প্রবলেম হচ্ছে ওর, এই সব কিছু যাওয়ার জন্য ওর হার্ট ফেল হয়ে গেছে আর ও মারা গেছে। তো এটা শুনে জেড বলেছে তার মানে তুমি এক্স্যাক্টলি বলছো যে ওর ড্রাগস নিয়েছিল, তাই তো, ড্রিঙ্কের সঙ্গে, যার জন্য ওর প্রবলেম হয়ে গেছে। যেটা শুনে সে বলেছে হ্যাঁ, এটা পসিবল হতে পারে, বাট আমার মনে হয় ওকে আরও কেউ নিডলস দিয়েও ওর হাতের মধ্যে কিছু একটা ইনজেক্ট করেছিল, যার জন্য ও মারা গেছে।
এটা শুনে তারা বলে যে তার মানে যে কিলার সে ওকে শুধু ড্রাগসই দেয়নি, আরও অন্য কিছু দিয়েছিল, তাই তো? যেটা শুনে সে বলে যে হ্যাঁ, আমি হয়তো জানি না যে কে এটা করেছে, কিন্তু মার্ডার যে ছিল সে ভালোভাবে জানতো যে কীভাবে ওকে মারলেও মারা যাবে। আর মৃত্যুর সময় ছিল 12টা 15 থেকে 1টার মধ্যে। তো সেই টাইমের মধ্যে আপনাকে কে কল করেছিল, ফার্স্টে কে অ্যাম্বুলেন্স ডেকেছিল? তো এই কথাগুলো নিয়ে তারা ভাবে আর বলে যে ঠিক আছে, আমাদেরকে এই ব্যাপারগুলো ভালোভাবে জানতে হবে। তো ডক্টর বলে যে আর একটা কথা, এমার্জেন্সি কলে যে কল করেছিল সেদিনকে আমিও ছিলাম ওইখানে। তো ওরা যখন এসেছিলো আমি ওদের সবাইকে দেখেছিলাম, আর ওই ডিপার্টমেন্টে আমি যেয়ে কাজ করছিলাম। যেটা শুনে কামাল বলে যে তার মানে তুমি তোমার ফরেন্সিক রিপোর্ট করার কাজ ছেড়ে দিয়ে এমার্জেন্সি কেসও করছিলে? যেটা শুনে ডক্টর বলে যে হ্যাঁ, ওই সময় ডক্টর খুব কম ছিল, সেই জন্য আমি করছিলাম। জেড বলে যে হোল্ড অন, তুমি বলছো যে তুমি জানতে, তো তুমি বলো যে কে তোমাকে ফোন করেছিল? যেটা শুনে সে বলছে একটা ফিমেল ভয়েস পেয়েছিলাম। যেটা শুনে তারা বলছে একটা ফিমেল ভয়েস, কিন্তু অ্যাকচুয়ালি তো ওরা আমাদেরকে বলেছিল একটা ছেলে ফোন করেছিল। তখন তারা বলে যে কারেন্টলি এখন এই চেরিন আর এই তাক্কালা ওদের মধ্যে কনফিউশন চলছে। আমার মনে হয় এরা আমার দিকে রং স্টেটমেন্ট দিচ্ছে, এরা সবাই আমার দিকে ঘুরাচ্ছে, কেউ সত্যি কথা বলছে না। তোমার কি মনে হয় জেড? জেড বলে যে আমারও মনে হয়। তখন দেখানো যাচ্ছে স্যার কাছে ফোন আসে, তো সে ফোনটা দেখে, তারপরে সে বলে যে তুমি জানো এরা আমার দিকে কেউ সত্যি কথা বলছে না, তো আমার দিকেই সত্যিটা বের করতে হবে, আমার দিকে আগে চ্যারেনকে পারসিউ করতে হবে। পরের দিন চ্যারেনকে দেখানো হয় যে কাউকে ফোন করতে থাকে আর বলে যে তুমি কোথায় আছো? আমি তোমাকে বলেছিলাম না পুলিশ অফিসার আমাকে কোশ্চেন করতে এসেছিলো, বাট আমি কিছুই বলিনি। তো চলো আজকে সন্ধ্যাতে দেখা হোক। তারপরে সে ফ্রেন্ডরা দেখে, তো চ্যারেন ওখান থেকে চলে যায় আর তার ফ্রেন্ডের সঙ্গে ক্লাসে চলে যায়। আর আমাদের এখানে তারকে দেখানো হয় যে চাম্পকে বারবার ফোন করতে থাকে, কিন্তু চাম্প তার ফোন তুলে না আর বলে যে আমি আজকে বারে আসছি, তুই আমার সঙ্গে ওখানেই দেখা কর, ঠিক আছে? আমি তোকে ছাড়বো না, তুই কোথায় আছিস? তো চাম্প তার ফোনে রিপ্লাই দেয় না। তারপরে সে চারানকে বলে যে কী হয়েছে চারান, তুই ঠিক আছিস তো? চাম্প তাকে জিজ্ঞাসা করে, চারান বলে যে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমার জাস্ট ভাল লাগছে না। তোর তো ঠিকই আছে, তোর বাবা পলিটিশিয়ান, তোর সঙ্গে কিছুই হবে না, বাট তুই জানিস আমার সঙ্গে পুলিশ দেখা করতে এসেছিলো, আমি জানি না আমি কী বলবো। তো চাপ বলে যে তুই এত চিন্তা করছিস কেন, যা হয়েছে সেটার সঙ্গে আমাদের কিছু করার নেই, তুই বলে দিবি। তো চারণ বলে যে চাম তোর বাবাকে বল না আমাকেও হেল্প করতে, আমি সত্যিই হেল্প চাই, আমার প্রচণ্ড ভয় লাগছে এইসব ব্যাপারে, আমি কী করবো আমি নিজেও জানি না। যেটা শুনে চাম তাকে বলে যে তুই এত ভয় পাচ্ছিস কিসের জন্য, তুই তো কিছু দোষ করিসনি, তো তোর ভয় পাওয়ার কী আছে? আর যদি কিছু ভুল হয়ও তার জন্য তো আমরা আছি, তুই চিন্তা করিস না, ঠিক আছে? যেটা শুনে চারণ বলে যে তুই প্রমিস করছিস তো তুই আমাকে কখনো ছাড়বি না? তো সে বলে যে হ্যাঁ, তুই এত প্যানিক করছিস কেন, তুই কি স্টুপিড নাকি? তখন সে বলে যে এই তারা আমাকে বারবার মেসেজ করছে বারে যাওয়ার জন্য। চারণ বলে যে ও ও কী বলছে তোকে? ও আজকে সকাল থেকে তোকে মেসেজ করছে? তো হ্যাঁ, চাপ বলে যে হ্যাঁ, ও ননস্টপ মেসেজ করছে, আমি জানি না কিসের জন্য, আমি তো ওকে কোনো লেটারও পাঠাইনি, ও বলছে বারে দেখা করতে। পালা, আমি ওর সঙ্গে এখন বারে দেখাই করতে যাব না, আমার জানিই না ওর কী প্রবলেম হচ্ছে, বেকার বেকার আমি ওর সঙ্গে বারে দেখা করে কোনো ঝামেলার মধ্যে জড়াতেই চাই না। এই ব্যাপারে যখন কথা বলছি আমি জানি না, ও আমাকে শুধু বলছে ট্রুথ অ্যান্ড দেয়ারে কোনো লেটার। তখনই সেখানে ক্যামেল আর জেড আসে আর বলে যে ও তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল, আমি তোমাদেরকে আরও কিছু জানতে চাই। তো চাপ বলে যে কিন্তু তোমরা তো কোশ্চেন করে নিয়েছিলে না? তো সেইটা শুনে কামিল বলে যে হসপিটালে সেদিনকে কোনো মহিলা ফোন করেছিল, তুমি যে বললে তাকেলা ফোন করেছিল। যেটা শুনে চারান একটু ভয় পেয়ে যায়। তো কামিল জিজ্ঞাসা করে যে ওখানে মেয়ের ভয়েস শোনা গিয়েছিল, যার একটা সুইট ভয়েস ছিল, তো বলো কে ওখানে ফোন করেছিল? তোমরা মেয়েদের মধ্যে কেউ ফোন করেছিল? যেটা শুনে চারান বলে যে আমি সেদিনকে নার্ভাস হয়ে গেছিলাম, সেই জন্য ভুলভাল বলে দিয়েছিলাম। তো এটা শুনে কামিল বলে যে তো গলার ভয়েসটা তোমার মতনই শুনতে লাগছিল নাকি বলছিল। তো জেড বলে যে কে ফোন করেছিল আমার দিকে বলো। যেটা শুনে চারান বলে যে সরি, সেদিনকে আমি মিথ্যা কথা বলেছিলাম, আসলে আমি একটু কনফিউজ ছিলাম, তো সেই জন্য আমি বুঝতে পারিনি, আসলে ওই দিনকে আমি ফোন করেছিলাম। তো চম্প বলে যে কে ফোন করেছিল সেটা বিগ ডিল নয়, ওটাকে নিয়ে কেন এত বাড়াচ্ছ, আমাদের ফ্রেন্ডের মধ্যেই তো কেউ না কেউ ফোন করেছিল। যেটা শুনে জেড বলে যে কারণ তোমরা যে স্টোরিটা বলেছিলে সেটা টোটালি আলাদা লাগছিলো, সেই জন্য আমরা সত্যি জানার চেষ্টা করছি, সেই জন্য আমাদেরকে এতটা কনফিউজ করো না, ওদিনকে রাতে তুমি কনফিউজ ছিলে কিন্তু আজকে রাতে তো নয়। তো চারান তুমি আজকে বলো যে তোমার সেদিনকে রাতে কে ফোন করেছিল, তুমি এখন ক্লিয়ারলি নিশ্চয়ই আনসার দিতে পারবে। যেটা শুনে চ্যানেল তাকে বলে যে সরি, সেদিনকে আমি মিথ্যা কথা বলেছিলাম, কারণ আমি মিক্স আপ করে ফেলেছিলাম কে ফোন করেছিল। তো এটা শুনে জেড বলে যে আচ্ছা, তো এখন বলো সত্যিটা, তবেই জানা যাবে তুমি আর তার এদের মধ্যে কেউ কি তোমাকে কন্ট্যাক্ট করেছিল, তার কি তোমাকে কিছু বলেছে? তো এটা শুনে তারা বলে যে কিন্তু কেন, তোমরা এই কথাটা কেন জিজ্ঞাসা করছো? তো জেড বলে যে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো, আমরা এভিডেন্স খোঁজার চেষ্টা করছি, তোমরা কিছু লুকাচ্ছ আমাদের কাছ থেকে, এইভাবে আমরা তোমার দিকে জাস্টিস দেবো কী করে? আর হ্যাঁ চাম, তোমাকে বলছি
যদি কখনো দরকার লাগে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার বাবা যতটাই পাওয়ারফুল হোক না কেন আমি তোমাকে কোশ্চেনের জন্য বারবার ডাকবো, আমার তোমাকে সাসপিসিয়াস মনে হচ্ছে, আমি তোমাকে এত তাড়াতাড়ি ছাড়বো না। আর আজকে আমি তোমাদের কাছকে এসেছি কারণ আমি ভেবেছিলাম তোমাদেরকে আমি নর্মালি কথা জিজ্ঞাসা করবো তারের ব্যাপারে। তো তোমরা যা যা জানো আমাকে জানাও, তোমরা কি কোনো লেটারের ব্যাপারে শুনেছো? যেটা শুনে চাপ পড়ে যে কী এই লেটার কে পাঠাচ্ছে, তার আমাকে মেসেজ করছিল, বলছিল যে আমি নাকি ওকে কোনো লেটার পাঠিয়েছি। আমার কাছে কি সময় নেই এমনি হাঁটাচলা করারও, আর আমি ওকে লেটার পাঠাবো? ও আমাকে বলছে কি ট্রুথ অ্যান্ড ডেয়ারের লেটার। যেটা শুনে সে বলে যে কামিল বলে যে এক্সপ্লেন করো আমাকে যে কী হয়েছিল, আমি তোমাদেরকে আরও কিছু কোশ্চেন করতে চাই, তো তোমরা আমার উত্তর দাও। যেটা শুনে চ্যারেন বলে যে যা সত্যি আছে ওকে বলে দাও, আমরা এমনি তো কিছু করিনি, তো মিথ্যা তো বলে কোনো লাভ নেই। তো এটা শুনে চাপ পড়ে যে হ্যাঁ এটা যত ক্লিয়ার হয়ে যাবে ততই ভালো, আর এমনি তো এর সঙ্গে আমার কিছু করিনি, তো আমার ভয় পেয়েও লাভ নেই। আর আমাদের দেখানো হয় যে সে বলতে থাকে যে তারকে দেখলে মনে হয় নর্মালি মনে হয়, কারণ ও চশমা পরে তো, দেখে ওকে মনে হবে যেন ও হয়তো খুবই ভালো ছিল, কিন্তু ও গিরগিটির মতন রং বদলায়। যেই মেয়ের দিকে ও টিউটার দেওয়ার নাম করে টিউটার দেয় তার দিকে ক্লাবে নিয়ে যায় ড্রাগস দেয়, তারা যখন ঘর যেতে চায় তার দিকে ঘর ছাড়ার নাম করে তাদেরকে ও হোটেলে নিয়ে যায় আর তার দিকে ড্রাগস দিয়ে তাদেরও রেপ করতে থাকে। আর এই জন্যই তারকে সবাই ঘৃণা করে, তার এমনই খারাপ ছেলে যে সবাইকে ড্রাগস দিতে থাকে, ও কোনো মেয়েকে ছাড়ে না, যেই মেয়ে ওর সঙ্গে সোজাভাবে ঘুমায় তাতে ও কোনো প্রবলেম নেই, কিন্তু যারা ওর সঙ্গে উঁচু আওয়াজে আওয়াজ বের করে ও তাদেরকে জোর করে ড্রাগস দেয় আর তারপরে তাদেরকে জবরদস্তি করে। এইভাবে কত মেয়ে ওর এইভাবে সাসপেক্ট হয়েছে আর ওর কাজের মধ্যে আমরা যা যা জানতাম সেই ব্যাপারে বলে দিয়েছি। আর তার বারবার চাম বলে যে তার আমাকে বারবার মেসেজ করছে যে বাড়ি আসার জন্য, আমি জানি না ও আমাকে কেন বলছে, বাট আমি ওকে রিপ্লাই করিনি আর আমি যাইও নি। ও আমাকে বলছে আমি নাকি ওকে কোনো লেটার পাঠিয়েছি। তো এটা শুনে আমি জিজ্ঞাসা করি যে কোন বারে ও তোমাকে ডাকছে? যেটা শুনে চাপ বলছে কোন আবার ডিঙ্ক মি বার, অফকোর্স ওটাতেই হবে, আর না কেই হবে, ওটা ওর রেগুলার প্লেস, তো ও ওখানেই যায়। যেটা শুনে সে বলছে তোমাদের কথা শুনে আমার মনে হলো যে ঠিক আছে আমি ওখানে আবার যা যা ইনফরমেশান জানার পেয়ে গেছি, পরে তোমাদের সঙ্গে দেখা হবে। চপ বলে যে তাহলে এই কেস থেকে আমরা দুজন আউট হয়ে গেলাম তাই তো? তো কামিল বলে যে এটা এতটা ইজি নয়, ঠিক আছে? তো এটা শুনে চাপ বলে যে তোমাদের প্রবলেমটা কী অফিসার? তোমরা তো আমার দিকে বললে যে তোমরা যদি আমার দিকে এখন বলো সত্যি কথা তাহলে তোমরা আমার দিকে এই কেস থেকে বাদ দিয়ে দিবে। তো আমরা তো সবই বললাম যা যা জানি, তারপরে তোমরা আমার দিকে এইভাবে কেন বারবার কোশ্চেন করতে ডাকছো? তোমরা কীরকম পুলিশ অফিসার হ্যাঁ যে কথাই রাখো না? ঝুট বলে যে কারণ আমরা ইনফরমেশান জোগাড় করার চেষ্টা করছি, আজকে আমরা ইনফরমেশান জানার জন্য তোমার কাছে এসেছিলাম। আর হ্যাঁ এই কেসটা যতক্ষণ না পর্যন্ত ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সাসপেক্ট লিস্টে আছো, তো সেই জন্য এমন কিছু করো না যার জন্য তোমরা প্রবলেমে পড়ো। আর হ্যাঁ তোমরা যদি কিছু নাও করে থাকো তো তোমাদের ভয় পাওয়ারও কোনো দরকার নেই, যেই ক্লিয়ার হোক না আমরা তো তাকে ঠিক খুঁজে পেয়েই যাব, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সাসপেক্টের লিস্টেই থাকবে। তারপরে তারা বাইরে আসে, যেখানে জেড বলতে থাকে তোমার কি মনে হয় এদের কোনো হাত আছে? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না যে এদের মধ্যে চলছেটা কি, এদের মধ্যে কে ঠিক বলছে আর কে ভুল বলছে। মানে চমকে দেখো ওর গার্লফ্রেন্ড মারা গেছে বাট ওকে কোনো স্যাড ফিলই হচ্ছে না, ওর বাবা পলিটিশিয়ানে আছে, আর ওকে দেখে মনে হচ্ছে যেন ওর কোনো যাই আসে না। আমার মনে হয় এই চারান আর চাম এদের দুজনের মধ্যে কিছু না কিছুতে একটা গন্ডগোল চলছে, আর আমার এদের উপরে প্রচণ্ড শখ হচ্ছে। যেটা দেখে ক্যামিল কী করে লিখে দেয় যে চারান চাম্প এদের দুজনের সিক্রেট রিলেশনশিপ আছে। তারপরে সিনে ক্লাবের সিন দেখানো হয় যেখানে তার ক্লাবের মধ্যে বসে থাকে, তার ফ্রেন্ড বলে যে কম মনে আর তুই এত ড্রেস নিয়ে এখানে বসে আছিস কেন? দেখ ওখানে কত সুন্দর সুন্দর মেয়েরা আছে, যা ওদের সঙ্গে কথা বল। বাট তার বলে যে না আমি ওদের সঙ্গে কোনো কথা এখন বলতে চাই না, কারণ আমার ভালো লাগছে না। যেটা শুনে তার ফ্রেন্ড বলে যে ওই দেখ ওই মেয়েটাকে দেখ, ওকে দেখে ওর সঙ্গে টাইম কাটা তোর স্ট্রেস কমে যাবে, আমি তোর জন্য সেট আপ করছি, তুই কী বলিস? যেটা শুনে তার বলে যে ওকে ঠিক আছে, তুই যদি এটা চাস তো কর। তোর ফ্রেন্ড যায় মেয়েটার কাছে আর বলে যে আমার ফ্রেন্ড তোমার প্রতি ইন্টারেস্টেড, তুমি কি ওর সঙ্গে সাইডে যেয়ে কথা বলতে চাও? তারপরে দেখানো যায় তারা সাইডে আসে, যেখানে এসে তারা কিস করতেই যায়, বাট সেই মেয়েটা বলে যে তোমার কাছে কন্ডম আছে তো? না হলে আমি কিন্তু তোমার সঙ্গে কিছু করবো না। যেটা শুনে তার বলে যে এখন এইসব ব্যাপার ভেবে কী হবে, আমি তোমাকে পয়সা দিতে পারি। মেয়েটা বলে যে না আমি পয়সা নেবো না, আমি যে সেফটি চাই, ঠিক আছে? সেটা শুনে তারা বলে যে তোমার কত চাই বলো, আমি তোমাকে অনেক পয়সা দেবো 10,000। তো মেয়েটা বলে যে না বললাম তো আমি পয়সা নেবো না, বাট সেফটির ব্যাপারটা কি যেটা আমার মোস্ট দরকার, তোমার কাছে যদি না থাকে ওই জিনিসটা তো তুমি এখান থেকে চলে যাও। যেটা শুনে সে বলে যে তুমি চাওটা কি? তো মেয়েটা বলে আমি জাস্ট একটা সেফ সেক্স চাই, এর বেশি আর কিছু না। যেটা শুনে সে তার বলে যে আমি তোমাকে 30,000 দেবো, বলো এটাতে কাজ হবে কি হবে না? তো মেয়েটা ওকে বলে, যেটা শুনে তাকে পয়সা দিয়ে দেয়। তো মেয়েটা বলে যে ঠিক আছে আমি এক্ষুনি কিনে আনছি, তুমি এখানে ওয়েট করো।
তোমার ফ্রেন্ডকে জানিয়েছো আমি এক্ষুনি আসছি, তুমি জাস্ট ওয়েট করো। তো সে ওকে বলে, তারপরে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে তারকে পিছন হাত থেকে কেউ একজন মারে, তার নিচে পড়ে যায় আর বলে যে তুমি কে, তুমি এখানে আমাকে কেন মারছো, আর তুমি এখানে কী করছোটা কি। তখন সেই পার্সনটা তার ক্লোজ আসে আর তাকে আবার মারে, যেটাতে তারের প্রচণ্ড লাগে আর বলে যে তুমি আমাকে কেন মারছো, কী হয়েছে। তো সেই পার্সনটা হাতে ড্রাগস নেয় আর তারকে মুখে প্রচণ্ড ড্রাগস দিয়ে দেয় আর বলে যে ট্রুথ আর ডেয়ার। যেটা শুনে তার ভয় পেয়ে যায় আর বলে যে কি বলো। তো এটা শুনে তার বলে যে আমি ট্রুথ বলবো। তারপরে সেই পার্সনটা তাকে জিজ্ঞাসা করে যে তো ফুফাইকে কে মেরেছে, ফুফাইকে কি তুমি রেপ করেছিলে। যেটা শুনে সে বলে যে না আমি করিনি। তো সেই পার্সনটা আবার তাকে মারে, যেটা শুনে সে বলে যে হ্যাঁ আমি করেছি, আমাকে ক্ষমা করে দাও। তো সেই পার্সনটা বলে আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, তুমি আমাকে বলো সত্যি কথা। যেটা শুনে তার বলে যে আমি সত্যি বলছি আমি করেছি, আমি ওকে রেপ করেছিলাম ফুফাইকে। তারপরে দেখানো হয় যে একটা সিন যখন তার ফুফাইকে সত্যিই রেপ করেছিল, যেটা দেখে সে বলে যে তুমি আমার সঙ্গে এখনও মারছো কেন, আমি তো বলে দিলাম সব সত্যি কথা, তো তুমি আমাকে প্লিজ ছেড়ে দাও। কিন্তু সেই পার্সনটা যখন সত্যি শুনে, সেটা শুনে সে খুব রেগে যায় আর সে তার উপরে একটা ট্রুথের কার্ড দেয় আর বলে যে তুমি ট্রুথ চুজ করেছো বলে সে তাকে ওখানেই মেরে দেয়। তারপরে এখানে কামেলকে দেখানো হয় যে ক্লাবে যেতে চায়, তো জেড তাকে মানা করে আর বলে যে তোমার টি শার্টটা প্রচণ্ড অড লাগছে, তোমার লুকটা দেখে মনে হচ্ছে যেন তোমার ক্লাবে যাচ্ছ না, কোনো বিজনেস মিটিংয়ে যাচ্ছ। যেটা শুনে কামেল বলে এটাতে তোমার কোনো যায় আসে না। যেটা শুনে জেড বলে যে আর কামন আমাকে তোমাকে হেল্প করতে দাও। তো সে তার টাইটাকে খুলতে চায়, কামেল তাকে মানা করে। জেড বলে যে জাস্ট একবার আমার উপরে ভরসা তো করে দেখো। তো সে তার টাইটাকে খুলে দেয় আর তার একটুখানি বোতাম খুলে দেয় আর বলে যে এবার তোমাকে ঠিক লাগছে, এবার তুমি ভিতরে যেতে পারো আর তোমাকে এবার দেখতেও ভালো লাগবে, তোমাকে এবার সাফ লাগছে দেখতে। যেটা শুনে সে বলে যে তুমি এবার স্যাটিসফাই হয়েছো তাই না, তো চলো ভিতরে যাওয়া যাক। যেটা শুনে জেড বলে যে ওকে ঠিক আছে চলো ভিতরে যাওয়া যাক। ক্যামেল যখন ভিতরে যেতেই যায়, সে বাইরে তানকালকে দেখে, তানকালকে দেখে তার একটু সন্দেহ লাগে। তারপরে সে ভিতরে চলে আসে। তারপরে জেড বলে যে কী হলো, তুমি এভাবে তাকিয়ে আছো কেন। কামেল বলে কিছু না, ভিতরে চলো, আমরা কোনো স্পটকে মিস করতে চাই না। যেটা শুনে জেড বলে যে তোমার কি মনে হয় আমি কি এখানে সব কিছু জানি না, কি আমাকেও খোঁজ করতে হবে, আমি প্রত্যেকটা কোণা তো জানি না। তখন একটা মেয়ে চেল্লাতে থাকে, সেই মেয়েটা চেল্লিয়ে বাইরে আসে। যেটা শুনে জেড ছুটে আসে আর বলে যে কী হলো, কী হয়েছে। তো সেই মেয়েটা বলে যে ভিতরে কারোর সঙ্গে কিছু হয়েছে বলে তারা যখন ভিতরে আস্তে আস্তে আসে দেখে যে তাদের কেউ মার্ডার করে দিয়ে চলে গেছে। যেটা দেখে তারা শকড হয়। তারপরে কামেলকে দেখানো হয়, যেটা তানকালকে জিজ্ঞাসা করতে থাকে যে ওই লেটারের ব্যাপারে। তানকাল বলে যে আমি কোন লেটারের কথা জিজ্ঞাসা করছো, আমি কিছুই জানি না। যেটা শুনে কামেল বলে যে তুমি আমাকে সত্যি কথা বলো, আমি জানতে চাই ট্রুথ অ্যান্ড ডেয়ারের লেটার। যেটা শুনে তানকাল বলে যে কী লেটার, আমি জানি না বলে সে সেখান থেকে চলে যায়। আর এখানে জেড সেই মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে বলো কী কী হয়েছিল। তো সেই মেয়েটা বলে যে যেগুলো আমি বললাম এগুলোই হয়েছিল, আমি ওই জিনিসটা কিনতে বাইরে গিয়েছিলাম আর আমি এসে দেখি যে ও মারা গেছে। তো জেড বলে যে ওটা কিনতে তোমার 30 মিনিট সময় লাগলো। তো মেয়েটা বলে যে হ্যাঁ আমি আমার ফ্রেন্ডের দিকে বলেই দিয়ে গিয়েছিলাম যে আমি ওই জিনিসটা কিনতে যাচ্ছি, তো সেই জন্য আমার প্রবলেম হলো। যেটা শুনে জেড বলে যে ঠিক আছে, তুমি যখন ফিরে আসবে তখন তুমি কাউকে দেখেছিলে। তো সেই মেয়েটা না বলে। তারপরে জেডের ক্যামেরা বাইরে দাঁড়িয়ে থাকে আর বলে যে একটা কনভিনিয়েন্স স্টোরে আমি খোঁজ করলাম, সে মেয়েটা সত্যি ওখানকে গিয়েছিল আর ওর ফিরে আসতে সত্যিই সময় লেগেছে। তো ও মনে হয় না কিছু মিথ্যাটা বলছে। তো এটা শুনে কামেল বলে যে সামনে সিসিটিভি ক্যামেরাটা দেখেছো। তো জেড বলে যে হ্যাঁ আমি ওই এরিয়াটা চেক করতে গিয়েছিলাম, কিন্তু ওইখানে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল, যেরকম হয় আর কি। যেটা শুনে ক্যামেল বলে যে ঠিক আছে, আমাদেরকে অন্য কিছু রাস্তা বের করতে হবে। জেড বলে যে আমার মনে হয় এখন আমাদেরকে নতুন স্ট্র্যাটেজি খুঁজতে হবে। ক্যামেল বলে যে আমি বুঝতে পারছি না যে আমরা সবসময় এত লাস্টে পৌঁছাই কেন। তো এটা শুনে জেড বলে যে আজকে রাতে তুমি রেস্ট নাও, কালকে সকালে তুমি এই কাজ নিয়ে ভাববে, আর সবসময় এত কাজ করাও ভালো নয়, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। যেটা শুনে কামেল বলে যে না আমাকে ড্রপ করো আমার ইউনিট, আমি এখনও কাজ করব। জেড বলে তুমি পাগল নাকি, সারা রাত ধরে কাজ করবে, অলরেডি এত লেট হয়ে গেছে, একটু তো রেস্ট নাও, তোমার বডিতে রেস্টও দরকার, তুমি না ঘুমালে তুমিই মরে যাবে, বুঝতে পেরেছো। যেটা শুনে কমেন্ট করে যে আমার ঘুম ধরবে না, আমি মরবো কি মরবো না সেটা তোমার প্রবলেম নয়, আমাকে আমার চাবি দাও, আমি যেতে চাই। যেটা শুনে জেড বলে যে না আমি তোমাকে দেবো না। আচ্ছা ঠিক আছে, একটা কী করা যাবে, আমি আমার পকেটের মধ্যে চাবি রেখে দিচ্ছি, তুমি যদি এটা চাই তো এখান থেকে বের করে নাও। যেটা শুনে ক্যামেল কী করে, তার হাত পকেটে হাত ঢুকিয়ে বের করতে চায়। সে বলে যে হোল্ড অন হোল্ড অন, তুমি অন্য জায়গায় হাত দিচ্ছ, বিহেভ করো, এইভাবে বের করো না। যেটা শুনে কামেল বলে যে তুমি এসব কী বলছোটা কি। তো জেড বলে যে তুমি অন্য জায়গায় টাচ করছো অফিসার, তোমার কি মনে হয়। তো কামেল বলে যে তুমি তো ওখানে চাবি রেখেছো না, আর তুমি প্রফেশনালভাবে কাজ করছো না কেন, তুমি এভাবে কাজ করোই কেন। যেটা শুনে জেড বলে যে হ্যাঁ, তো আমি জাস্ট তোমাকে স্মাইল করাতে চেয়েছিলাম, এর বেশি আর কিছুই না, তাও আমি ড্রাইভ করে তোমাকে নিয়ে যাচ্ছি চলো। তুমি একজন হ্যান্ডসাম গর্জিয়াস আর কাইন্ড ড্রাইভার পেয়েছো, আমার মতন ছেলে তুমি কোথায় পাবে, চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে গেলে তোমার ভালো লাগবে, আর এটা তোমার অ্যাকচুয়ালি কাজও লাগবে,
চলো বলতে সে গাড়িতে বসে পড়ে আর বলে যে কামিল বলে আমি আমার মাইন্ড চেঞ্জ করার আগে আমি তোমাকে বলছি তুমি আমাকে হোটেলে নিয়ে চলো। বাট জেড তাকে বলে যে আমি তোমাকে হোটেলে নিয়ে যাবো না, আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাবো। কামিল বলে যে কোথায়? তখন জেড তার ক্লোজ আসে আর বলে যে তুমি দেখে নেবে। তারপরে দেখানো যায় সে তার হোটেলে তাকে নিয়ে আসে আর বলে যে তুমি এইটুকুনি ছোটো ব্যাগ নিয়ে এসেছো কেন? তো কামিল বলে যে কারণ আমি জানি না আমি কতদিন থাকবো, তো আমি সেই জন্য দেখতে চাই যে তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাও। জেড বলে যে তুমি জাস্ট আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবো, আর এটা 5 স্টার হোটেলের থেকেও ভালো জায়গা, ওখানে যে তোমার কমফোর্টেবলি ঘুম হবে। তুমি আমার কথা বিশ্বাস করো, ওই জায়গাটা খারাপ নয়। তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি এরকম প্লেস কোথাও পাবে না। তো কামিল বলে যে ঠিক আছে, আমি যেয়ে দেখবো যে কমফোর্টেবল না আনকমফোর্টেবল কোনটা হচ্ছে। আর তাছাড়াও যেই জায়গাটা তুমি আমাকে নিয়ে যাচ্ছ ওখানে বেশি শোরগোল হয় না তো, কারণ আমি বেশি শোরগোল পছন্দ করি না। যেটা শুনে জেড বলে যে তুমি চিন্তা করো না, আমি এখানে লোকাল ইন্সপেক্টর হই, তো আমি এখানে এরিয়া জানি, গোটা ব্যাংককে কোথায় কী আছে কি নেই আমি সব কিছু জানি। তুমি এর থেকে প্রাইভেট প্লেস কোথাও পাবে না, তো চলো। যেটা শুনে কামাল বলে যে ঠিক আছে। যেটাতে জেড তাকে বলে যে দাও আমি তোমার সার্ভিস দিচ্ছি, এক্সট্রা সার্ভিস, আমি তোমার লাগেজ নিয়ে যাচ্ছি। তো সে তার লাগেজ নিয়ে নিয়ে আসে, যেটাতে সে আর কোথাও নয় মানে জেড নিজের ঘরে নিয়ে আসে। কামেল বলে যে তুমি কি মজা করছো আমাকে? তুমি তোমার ঘরে আমাকে নিয়ে এসেছো কেন? তুমি তো বললে তুমি অন্য কোথাও নিয়ে যাবে। জেড বলে যে তুমি তোমার হোটেল থেকে এখানে এসেছো ঘুমানোর জন্য, তুমি বুঝতে পারছো এই জায়গাটা তোমার ঘুমানোর জন্য যথেষ্ট ভালো। তুমি তোমার হোটেলে ঘুমাতেও পারছিলে না, সেই জন্য আমি ভাবলাম তুমি এখানে এসে ট্রাই করো, আর এমনিতেও লেট হয়ে গেছে, এখন ফিরে যেয়ে লাভ নেই। যদি তোমার আজকে না ঘুম ধরে তো তুমি কালকে সকালে চলে যাবে। তো কামের বলে যে না আমি আজকেই যাবো, আমি এখানে কখনোই শোবো না। যেটা শুনে সে বলে যে তুমি কালকে সকালে চলে যাবে। তখনই সেখানে জয় আসে আর বলে যে ওয়েলকাম জয় আর জেডের গেস্ট হাউসে, তো তুমি এখানে থাকবে। যেটা শুনে কামেল বলে যে তো তুমিও এইসবের পার্ট? তো এটা শুনে জয় বলে যে ও আমাকে বললো তুমি নাকি রেন্ট দেবে, সেই জন্য আমিও হ্যাঁ বলে দিলাম। আমাদের এমনিতেও সেকেন্ড ফ্লোর খালি আছে সেই জন্য। যেটা শুনে জেড বলে যে তুমি অলরেডি রেন্ট নিয়ে তো থাকছিলে, সেই জন্য আমি তোমাকে হোটেলে থেকে হাফ প্রাইসে এখানে থাকতে দেবো। এটা কতটা গ্রেট ডিল হবে তাই না? তুমি ভাবো যে হোটেল রুমে থাকার থেকে আমাদের এখানে থাকা ভালো। তুমি কত টাকা দিতে হোটেল রুমে? যেটা শুনে সে বলে যে আমি এখানে কত টাকা দিতাম তুমি জানো? আমি হচ্ছে 800 দিতাম। যেটা শুনে জয় বলে যে বাহ, 5 স্টার হোটেলের থেকে এটা কম নয়। তো তুমি ওকে আরও বেশি পয়সা চার্জ করো। যেটাতে জয়েড বলে যে আমি তোমাকে অফার করছি 5 স্টার হোটেল থেকে ভালো সার্ভিস দেবো, বাট তোমার জন্য মানে যেহেতু তুমি ফ্রেন্ড হও তোমার জন্য আমি প্রাইসও কমিয়ে দেবো। জয় তাকে বলতে থাকে যে 50,000 বলো, বাট সে তাকে বলে যে তুমি 40,000 দিবে। যেটা শুনে তো জয় পুরো এরিটেট হয়ে যায়। তারপরে জেড বলে যে তো তোমার যদি এইটা পছন্দ হয় তো তুমি এখানে থাকতে পারো। এটা শুনে কামেল বলে যে না আমি এখনও ভাবিনি যে আমি এখানে থাকবো কি থাকবো না। আর তাছাড়াও আমি আমার জিনিস এখানে আনবো কি আনবো না আমি এখনও ভাবিনি, আমি তোমার সঙ্গে এখানে এখনও আর্গিউতে রাজিও হইনি। যেটা শুনে জেড বলে যে কাম অন থেকে যাও না, এক রাত ট্রায়ালের জন্য রয়ে যাও। যেটা শুনে কামেল বলে যে আমি জাস্ট সব কিছুকে স্যাক্রিফাইস করতে চাই না। যেটা শুনে জেড বলেছে মোহন তোমাকে আমি এত পয়সা কমিয়ে দিয়েছি, একটু তো কথা শোনো, তুমি আমার বস হও, তুমি আমার এইটুকুনি কথা শুনবে না? যেটা শুনে কামেল বলে যে আমি এখনও কন্ট্রাক্ট সাইন করিনি, তো আমি তোমার উপরে বিশ্বাস করতে পারছি না, আর আজকালকার যুগে যা স্ক্যামার বেরিয়েছে সেই জন্য। যেটা শুনে জেড বলে যে ঠিক আছে তোমার কথাও শোনা হবে, যতক্ষণ না পর্যন্ত তুমি কন্ট্রাক্ট সাইন করছো না। তুমি যেহেতু অ্যাব্রড থেকে স্টাডি করে এসেছো সেই জন্য আমি তোমাকে বলছি আজ রাত থেকে আমরা ফার্স্ট সার্ভিস শুরু করবো। তুমি কী খেতে চাও সেটা বলো, তুমি যা বলবে আমরা সব কিছু করবো। তোমার যদি কিছু খিদা লাগে তুমি সেটাও বলতে পারো। কিন্তু কামেল তাকে বলে যে আমি জাস্ট ফিরে কাজ করতে যেতে চাই। যেটা শুনে জয় বলে যে যদি সিম্পল কিছু খেতে চাও আমি সেটা বানিয়ে দিতে পারি। যেটা শুনে জেড বলে যে সেফ জয় তুমি কি বানাবে, আজকের রাতের মেনু কি বলো? যেটা শুনে সে বলে যে কি মেনু তোমরা খাবে বলো? থাইসি আছে, আরও অন্য কিছু আছে যেগুলোতে আমি আলাদা আলাদা ফ্লেভার বানিয়ে অরিজিনালভাবে বানিয়ে দিতে পারি। যেটা শুনে কামেল বলে যে এইসব কী ছিল? তো জেড তাকে বলে যে তুমি বলো জয় এটা কী ছিল? যেটা শুনে সে বলে যে সিম্পল ক্যারির। কিন্তু ক্যামেল বলে যে কিন্তু আমি এখানে থাকতে চাই না। বাট জেড তাকে আরও অফার দিতে থাকে প্লিজ এখানে রয়ে যাও, এরকম তো করো না, ঠিক আছে? যেটা শুনে জয় তাকে বলে যে হ্যাঁ আমিও তোমাকে বলছি প্লিজ এখানে রয়ে যাও না। তো জেড তাকে জোর করতে থাকে যে না তুমি এখানে প্লিজ থাকো, কেন যেতে চাইছো? তার পরের দিন দেখানো হয় যে কামেল রয়ে যায়। তো পরের দিন সে যখন উঠে এসে দেখে যে জেড ব্রেকফাস্ট তার জন্য রেডি করেছে পুরো টাওয়াল পরে। যেটা দেখে কামেল বলে যে তুমি এখানে কী করছো? জেড বলে যে কালকে রাতে তোমার ঠিকঠাক করে ঘুম হলো? তো কামেল বলে যে হ্যাঁ মোটামুটি ঠিকই ছিল। তো জেড বলে যে আই এম সরি, আমি জানি আমি প্রপারলি এখন ড্রেস পরে নিই, বাট আমি তোমার জন্য ব্রেকফাস্ট করার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু তুমি দেখো বলতে সে টওয়াল খুলে দেয়। যেটা দেখে কামেল চোখ বন্ধ করে দেয়। আর জেড বলে যে আমি আমার প্যান্টস পরে আছি আর তুমি এইসব কী ভাবছো?
তোমাকে এইসব থেকে অভ্যস্ত হয়ে যাওয়া দরকার, ঠিক আছে? কারণ তুমি আমাকে এইভাবে অনেক সময়ই দেখতে পাবে। আর যেহেতু আমি একজন ক্যাপ্টেন হই, তো আমার কাছে অত টাইম নেই ওয়েস্ট করার জন্য। যেটা শুনে কেমন বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, বাট জেড বলে যে না 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 না, তুমি এটা করতে পারো না, ঠিক আছে? আমি তোমাকে বলছি তোমাকে এখানে থাকতে হবে। আর তাছাড়া এখনও পর্যন্ত আমরা কোনো কন্ট্রাক্টও সাইন করিনি, তো তুমি কী করে এখান থেকে যেতে পারো? তারপরে সে বসে পড়ে খাবার টেবিলে আর খাবার খেতে থাকে। তো জেডকে সে জিজ্ঞাসা করে যে কেমন হলো? তো জেড তাকে জিজ্ঞাসা করে যে তোমার ভালো লাগছে তো খাবারটা? তো কামেল বলে যে হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। তারপরে সে তার কেসটা জিজ্ঞাসা করে আর জয়কে ডাকে। জয় বলে যে কী ব্যাপার, কী হয়েছে? তুমি আমাকে বারবার একই কোশ্চেন কেন করছো? যেটা শুনে সে বলে যে চম্পের ক্লোজকে তার কি? আর আমি এক্সপেক্ট করিনি যে তার মারা যাবে। তুই কি কিছু এই ব্যাপারে জানিস? কামেল বলে যে আমি তোমাকে এই কথাগুলো জিজ্ঞাসা করছি কারণ আমি তার আর তাকেলা এদের মধ্যে কে ক্লোজ আমি সেইটা জানতে চাই। যেটা শুনে জয় বলে যে ওরা দুজন কখনোই বারে একসঙ্গে হ্যাং আউট করে না, আর তারই ড্রিঙ্ক করতে বারে যেত। কিন্তু ড্রিঙ্ক মিতে তাঙ্কেলা তো বারবার যায় না। কেন তোমরা আমাকে এই কোশ্চেনটা কেন করছো? যেটা শুনে তার ভাই তাকে বলে যে কারণ কাল রাতে আমরা তাঙ্কেলাকে দেখেছিলাম ওই বারের মধ্যে। যেটা শুনে জয় বলে যে ওই জায়গাটা প্রচুর এক্সপেন্সিভ, যার জন্য চাম্প আর তারই যায়, আর ওখানে ও যায় না আর আমরাও যাই না কারণ আমাদের কাছে অত পয়সা নেই। আর তাছাড়াও আমি এই ব্যাপারে বেশি কিছু জানিও না, তো তোমরা আমাকে এই ব্যাপারে বেশি কিছু জিজ্ঞাসা করো, আমি এখন যাচ্ছি। জোর রেগে যায়, বলে যে যেটা তোকে জিজ্ঞাসা করেছে তুই সেটা বল। কিন্তু জয় রেগে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। তারপরে সে কামেরকে বলে তোমার কি মনে হয় কালকে ওখানে তাঙ্কেলাকে কেন দেখা গেল? তো কামের বলে যে আমি কি করে জানবো, আমার কাছে কোনো আইডিয়া নেই। আর তাছাড়াও তারের কেসটা আরও আলাদা রকম লাগছে। আমার মনে হচ্ছে আমাদের আগে ওর ঘরটা সার্চ করা উচিত। আর এখানে সিন চেঞ্জ হয়, জয়ের ফ্রেন্ডের দিকে দেখানো হয়, যেখানে সবাই বলতে থাকে যে এটা না প্রচণ্ড আরও গুলিয়ে যাচ্ছে। মানে এখানে কী চলছে, এটা কি? জয়কে জিজ্ঞাসা করে তোর ভাইয়ের তোকে কিছু কোশ্চেন করেছিল? জয় বলে যে হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করেছিল। যেটা শুনে তো তাঙ্কেলা তাকে জিজ্ঞাসা করে তুই কি কিছু বলেছিস? জয় বলে যে না, আমি একটা ওয়ার্ডও তাকে বলিনি। চাম্প বলে যে আচ্ছা, তোরা কেউ এই ট্রুথ অ্যান্ড ডেয়ার লেটারের ব্যাপারে শুনেছিস? যেটা শুনে তো তাঙ্কেলা বলে যে এটা কী বলতো? সবসময় আমাকেও পুলিশ কালকে জিজ্ঞাসা করেছিল এই লেটারের ব্যাপারে, কেন কী হয়েছে? যেটা শুনে চাম্প বলে যে পুলিশ তোর সঙ্গে কখন দেখা হয়েছিল? আর হ্যাঁ, তোকে কেন এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিল? তোরা কি কেউ এই লেটারটা দেখেছিস? যেটা শুনে তাঙ্কেলা বলে যে আমি এই ড্রিঙ্ক মিট বারের পাশ দিয়ে যাচ্ছিলাম আর ওরা আমাকে চিনতে পেরে গিয়েছিলো, সেই জন্য ওরা আমাকে কোশ্চেন করেছে। যেটা শুনে চাম্প বলে যে ও, ওরা আমার কাছেও এসেছিলো কোশ্চেনের জন্য, কিন্তু তুই এখন কোথায় যাচ্ছিস? থ্যাঙ্কলা বলে আমি জাস্ট ইরিটেট হয়ে যাচ্ছি, আমার আর ভাল লাগছে না। আমি ভুলেই গেছিলাম যে আমার একটা জব আছে, তো আমি এখান থেকে যাচ্ছি। তো সে সেখান থেকে চলে যায়। সবাই ভাবে এর প্রবলেমটা কী হলো? আর এখানে পুলিশ অফিসারকে দেখানো যারা তারের ঘরে আসে আর সেখানে সব কিছু সার্চ করতে থাকে, যদি তারা সেখানে কিছু দেখতে পায় আর কি তারের জন্য। তারপরে তারা চারিদিক সার্চ করে আর তারের ল্যাপটপ ট্যাপটপ সেখান থেকে সার্চ করে তারা দেখতে পায় যে তারের ল্যাপটপে সত্যি অনেক মেয়ের ছবি ছিল, যখন সে তাদের খারাপভাবে ছবি পিকচার তুলেছিল। যেটা দেখে জেড বলে যে কখনো কখনো আমার মনে হয় যে কিলাররা না ঠিক করে যাদেরকে মারে, কারণ কখনো কখনো আমার মনে হয় এইসব জিনিস দেখে। যেটা শুনে কামেল বলে যে তুমি যতই যাই ভাবো না কেন, যতই এরা খারাপ হোক না কেন, কিন্তু কারো অধিকার নেই কেউ কারো লাইফ নেবে, ঠিক আছে? আর হ্যাঁ, তুমি লেটারটা খুঁজে পেয়েছো কিনা দেখো। জেড বলে যে আমি চেষ্টা করেছি। তারের মম বললো যে উনি ঘর থেকে কিছুই সরায়নি, তাহলে এই লেটারটা এখানেই থাকা দরকার। তারপরে তারা চারিদিক খুঁজতে থাকে আর তারপরে দেখানো হয় যে তারা তাদের ফ্রেন্ডের একটা গ্রুপের ছবি পায়, আর কেউ সেইটাকে পুরোপুরিভাবে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছিল। যেটা দেখে তারা বলে যে এটা কোনো সিম্পল মার্ডার কেস বলে আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে কিলার সবাই পুরো এন্টায়ার গ্রুপকে টার্গেট করবে। যেটা দেখে আমার বেশি ভয় লাগছে, আমার মনে হয় এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। যেটা দেখে আমার মনে হচ্ছে আমাদেরকে আগে এর সঙ্গে ডিল করতে হবে, নাহলে আমরা কাউকেই বাঁচাতে পারবো না। আর এখানে ট্যাঙ্কেলাকে দেখানো হয় যার কাছে সেম লেটার আসে যেটা ট্রুথ অ্যান্ড ডেয়ারের, আর তার কাছে কিছু ছবিও পাঠানো হয় যেগুলো দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর দেখানো হয় যে নেক্সট চান্স মানে তারই হয়, আর লেখা থাকে যে তুমি কী ভেবেছো তুমি কিছুই করোনি, তোমার জন্যই সব কিছু হয়েছে। তারপরে এখানে জেডকে দেখানো হয় যে জয়কে ফোন করে আর বলে যে তুই আমাকে মিথ্যা কথা বলিস না, তোর কাছে কি ট্রুথ অ্যান্ড ডেয়ারের লেটার গেছে কি না বল। যেটা শুনে জয় বলে যে তুই এত অপসেট কেন এই লেটার নিয়ে? আমি বলছি তো কিছুই আসেনি আমার কাছে। তো জেড বলে যে তুই এরকম করছিস কেন, তুই আমাকে বল ডাইরেক্ট। তো জয় বলে যে না আসেনি, এবার তুই হ্যাপি? এবার আমি ফোন রাখছি, বারবার আমাকে এরকম ফোন করে বিরক্ত করে। আর তাছাড়া ওরা আমার ফ্রেন্ড হয়, ওরা কেউ কিছু দোষ করেনি, আমি জানি ওরা কেউ কিছু করেনি। তো আমি বলে সে ফোন রেখে দেয়। যে রেগে যায়, বাট কার্নেল তাকে ঠান্ডা করে আর বলে যে তার মানে নেক্সট টার্গেট তোমার ভাই নয়, এটা তো তুমি জানলে। যখন তোমার ভাইয়ের কাছে লেটারটা আসবে তখন আমরা বুঝতে পারবো যে কীভাবে ডিল করতে হবে। আগে আমাদের কিলারকে খুঁজতে হবে, নাহলে আমরা সারা জীবন বডির সঙ্গেই ডিল করতে রয়ে যাব। তো সেই জন্য আমার দিকে কিলার কী চাই সেটাকে বুঝতে হবে। আর তুমি যদি এইভাবে রাখতে থাকো তাহলে কিলারের মাথা
আরও কাজ করবে যে আমার দিকে অন্যদিকে ঘোরানোর জন্য। তো সেই জন্য আমি তোমাকে বলছি ঠান্ডাভাবে চিন্তা করো যে এবার আমাদের নেক্সট কী কাজ করতে হবে। আর হ্যাঁ, জয়কে আমার দিকে জাস্ট নিজের হাতে রাখতে হবে, যাতে কোনো কিছু হলে আমরা জানতে পারি। ওর সেফটি নিয়েও আমার দিকে ভাবতে হবে। যেটা শুনে জেড বলে যে ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই করা হবে। আমি জাস্ট ভাবছি যে এরপরে নেক্সট টার্গেটটা কে হতে চলেছে। যেটা শুনে কামিল বলে যে আমরা দুজনে এখন একসঙ্গে কাজ করব, তো আমরা তাড়াতাড়ি কিলারকে ধরে নেব। তো নাও, তুমি তোমার কার্ডটা পড়ে নাও, মানে পুলিশের যে আইডি কার্ডটা হয় সেটা। তারপরে আমরা দুজন যাব। তারপরে সিনে দেখানো হয় যে একটা সিনে যেখানে জেড তার জামা কাপড় ওয়াশ করে আসছিলো, তো কামিল আসে আর বলে যে আমার সব জামা কাপড় কোথায়। তো জেড বলে যে ও আমি ওগুলোকে ধুয়ে দিয়েছি, না তুমি আমার এই পাজামাগুলো পরে নাও, এগুলোই ভালো। এটা শুনে তো কামিল বলে যে না, আমি কারোর জামা কাপড় পরি না, আমি নিজেরই জামা কাপড় পরতে চাই। যেটা শুনে জেড বলে আমি বললাম না আমি এগুলো ধুয়ে দিয়েছি, তুমি কালকে পরে নিও, আজকে রাতের জন্য তুমি জাস্ট এটা পরে নাও। যেটা শুনে কামিল বলে যে না, আমার আমার নিজের জামা কাপড়ই চাই, তুমি ওগুলো ফিরিয়ে আনো। তো জেড বলে যে আজকে তো ওগুলো ফিরে আসবে না, আর তুমি চিন্তা করো না, আমি তোমাকে ফ্রি সার্ভিস দিচ্ছি, আমি তোমার জামা কাপড়ে বেশি চার্জ করব না। তো কামিল বলে যে তুমি জানো ওগুলোর প্রাইস কত, তুমি যদি ওই জামা কাপড়ে একটু খারাপ করেছো না, তাহলে আমি ওর থেকে তোমাকে ডবল প্রাইস নেবো, তুমি দেখে নিও। যেটা শুনে জেড বলে যে তোমার কি মনে হয় আমার এই মুখ দেখে আমি কি এতটা বোকা? আমি তোমার কি মনে হয় আমি তোমার জামা কাপড়গুলো এমনি এমনি খারাপ হতে দেবো? কোনোভাবেই না, ঠিক আছে? আমি তোমার জামা কাপড় পুরো ভালোভাবে ওয়াশ করে তারপরে নিয়ে এসেই তোমাকে দেবো, তো তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, যদি ওই প্রাইসে কিছু হয়, ড্যামেজ হয়, তো আমি তোমাকে নিজে থেকে ওকে বেশি পয়সা দেবো, ঠিক আছে? তো তুমি চিন্তা করো না। কামিল বলে যে হ্যাঁ হ্যাঁ, আমার ইয়ে থেকে পয়সা নিয়ে আমাকেই পেমেন্ট করবে। যেটা শুনে জুড বলে যে আমি আমার বডি দিয়েও পে করতে পারি, তোমার কি চাই? যেটা শুনে কামিল বলে যে না, এটা ইনাফ নয়, বলে সে ভিতরে যেতে চায়। তো জুড তার হাত ধরে নেয় আর বলে যে হোল্ড অন, তুমি চিন্তা করো না ইন্সপেক্টর, আমি তোমার জামা কাপড়ে সব কিছুর ধ্যান রাখবো, কারণ এই জিনিসগুলো তোমার, সেই জন্য আমি এক্সট্রাভাবে হ্যান্ডেল করব, ঠিক আছে? তোমাকে এত চিন্তা করতে হবে না। তারপরে সে তার দিকে তাকিয়ে থাকে। আর এখানে এপিসোডটা শেষ হয়েছে। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা, বাই বাই।